অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনতে শিগগিরই রাজপথে নামবে বিএনপি। গণহত্যার সংগঠন হিসেবে বিচার নিতে হবে আওয়ামী লীগের, বললেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে। 17 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। সীমান্ত হত্যা ও অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধের দাবি জানাবে ঢাকা। তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে, সীমান্তে যে হত্যা করছে, ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশে রেল চলাচল স্বাভাবিক। যাত্রীরা হাফ ছেড়ে বাঁচলেও ভোগাচ্ছে শিডিউল বিপর্যয়। যমুনা টিভিতে আমি নিউজটা দেখেছিলাম যে কর্মসূচি ওনারা প্রত্যাহার করছে। তারপরে আমি অনলাইনে ঢুকে টিকিটটা কাটলাম। 1 ঘন্টা যাবত বসে আছি, ট্রেন ছাড়েই না, মাত্র ইঞ্জিন লাগাইছে। ডিলেটা অনেক বিরক্ত লাগতেছে বা একটু কষ্ট লাগতেছে, তারপরে যাইতে পারবো, এটা ভালো লাগতেছে যে ট্রেন। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আমি জান্নাতুল কুলি আছি আপনাদের সঙ্গে। শুরুতেই দেখছিলেন শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনতে শিগগিরই রাজপথে নামবে বিএনপি। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির সেই উদ্যোগ আন্দোলন বা সরকারের সমালোচনারই অংশ। গণহত্যার জন্য সংগঠন হিসেবে আওয়ামী লীগ বিচারের সরকার এখনো কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ জানান তিনি। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেন, নির্বাচিত সরকার ছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনা সম্ভব নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। বলেন, অন্তর্বর্তী সরকারকে সফল করতে হলে তাদের সমালোচনা করে গাইড করতে হবে। সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। একটা নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আইনি প্রক্রিয়ার পরই ঠিক হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসেবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা সম্মান জানিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধ ও জুলাই অভ্যুত্থান এক নয়। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্পমেয়াদী সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে। সালাউদ্দিন আহমেদ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বানও জানান। যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 6 মাস না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কাকরাইলে
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, ২৪-এর সবচেয়ে বড় হায়না যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এত মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয় সেই প্রশ্ন তুলেন সার্জিস। শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী এক দশকেও স্বৈর শাসনের অবসান হতো না। বলেন, তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে। তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস আলম। এই বাংলাদেশে ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ৬ মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয়। মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল, তারা যদি হায়না হয়, হানাদার বাহিনী হয়, তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এই ২৪-এর সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ৪ দিন ভারতের নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে। এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, আসন্ন বৈঠকে বিএসএফের সীমান্ত হত্যা এবং গুলিবন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া ভারতীয় সীমান্তে ফেন্সিডিল সহ মাদক কারখানা বন্ধেও জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি সীমান্তে বাংলাদেশকে না জানিয়ে অবকাঠামো এবং কাঁটাতারের বেড়া নির্মাণ করার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ২০১০ সালে যে অসম চুক্তি হয়েছিল সেটির ধারা সংশোধনেও দেয়া হবে গুরুত্ব। বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তের সাম্প্রতিক অবস্থা সহ কোনো ইস্যুতেই ছাড় দেবে না বাংলাদেশ। সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক। তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান। এটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। এই চাঁপাইনবাবগঞ্জ, আঙ্গরপোতা, দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা যেটা বললেন, কোনো ছাড় হবে না। এবার ৩ পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার NM নাসির উদ্দিন জানিয়েছেন, প্রথম 2 পর্বে সুরাই নিজাম বা জুবায়েরপন্থীরা করবেন, আর তৃতীয় পর্ব করবেন সাতপন্থীরা। মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার 2 পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তাদের প্রথম পর্ব হবে ৩১ জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, এরপর 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্ব। জুবায়ের অনুসারীদের 1 পর্বে ইজতেমা করার কথা থাকলেও পরে তারা 2 পর্ব করার সিদ্ধান্ত নেয়। এদিকে 14 ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, পরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে 16 ফেব্রুয়ারি তা শেষ হবে। 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক, পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দেব না, আমরা ডাইভার্ট করে দেব। আর মোনাজাতের দিন কোনো গাড়ি আমরা চলবে না। সেই মোনাজাতের দিন শুধুমাত্র ওই ইজতেমার যে অঞ্চলটুকু সেটি গাড়ি মুক্ত রাখবো, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। মধ্যরাতে ট্রেন চলার ঘোষণা আসায় সকালে বেশিরভাগ ট্রেন প্রায় যাত্রীশূন্য অবস্থায় কমলাপুর ছেড়ে গেছে। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়ে গেছে, আর তাই ট্রেন যাত্রায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেন পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। বুধবার সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে বাকি ট্রেনগুলো। 7টায় ছাড়ার কথা থাকলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরু করতে দেরি হয় 2.5 ঘন্টা। যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। 1 ঘন্টা যাবত বসে আছি, ট্রেন ছাড়ে না, মাত্র ইঞ্জিন লাগাইছে, ফাইনালি যে ছাড়ছে এটাই অনেক আশা করছি
যেতেই পারবো না। ভাবছি যে বাসে যাবো, পরে দেখলাম যে ট্রেন ছাড়তেছে, তো অনেক ডিলে করতেছে, এটার জন্য একটু বিরক্ত লাগতেছে, বাচ্চাদের নিয়ে একটু প্রবলেম করতেছে। মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় অনেক যাত্রী বিষয়টি জানতেন না, সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অধিকাংশ আসন ছিল ফাঁকা। আমাদের যমুনা টিভিতে আমি নিউজটা দেখেছিলাম যে কর্মসূচি ওনারা প্রত্যাহার করছে, তারপরে আমি অনলাইনে ঢুকে টিকিটটা কাটলাম। আমার কাছে খুবই ভালো লাগে, আর তারপরে আজকে যেহেতু ফাঁকা আরো ভালো লাগছে। আমরা জানি হয়তো বাসে বা অন্য কোনো মাধ্যমে যেতে হবে আমাদের, ট্রেন চলার কারণে আমার অনেক মনে করেন যে আমাদের সুবিধা হয়েছে। ব্রাহ্মণবাড়ি অফিস করি, গতকালকে ট্রেন না থাকা যেতে পারি না, আজকে যদিও লেট হবে তারপর আমি পৌঁছতে পারবো, এটা আল্লাহর কাছে শুকরিয়া। ট্রেন চালুর খবরে যারা এসেছেন তাদের অভিযোগ, সময় মতো ট্রেন তো ছাড়ছেই না, কখন নাগাদ ছাড়বে সেটাও জানানো হচ্ছে না তাদের। ঢাকার কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, কারিগরি ত্রুটির কারণে বিলম্ব, পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। কন্ট্রোল রুমে জিজ্ঞেস করলাম, সেখানে ওরাও বলতে পারে না, প্ল্যাটফর্মে কখন দেবে সেটাও বলতে পারে না, তো একটু বিভ্রান্তিকর পরিস্থিতিতে আছি আমরা। এখন কখন কি হবে কিছুই বলতে পারতেছি না। আমরা যে এত কষ্ট করে টিকিটটা কাটলাম, এতগুলো টাকা দিয়ে 11টা টিকিট কাটছি, সকাল 6টা বাজে যাওয়ার কথা, 10-12 দিন ধরে আপনারা আমাদের কিছুই জানালেন না, এটা একটা বোকামি হলো না। Particularly easy or convenient, a little bit frustrating, but it's the same with the bus, the same with everything, I guess. So ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে। আর কিছু ট্রেনের ওয়াশফিট করতে হয়, ওয়াশফিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেই জন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। ধর্মঘট তুলে নেওয়ার পর সকাল 6টা থেকে ট্রেন চলাচল শুরু হয় রাজশাহীতে। পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, সকাল 6টা 5 মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদাড়ি এক্সপ্রেস। এছাড়া চট্টগ্রাম ও খুলনা থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর ও এক্সপ্রেস ট্রেনগুলো। এদিকে মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন রেলের রানিং স্টাফরা। রাতে রেল উপদেষ্টার বাসভবনে হয় বৈঠক। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যতক্ষণ না আওয়ামী লীগ গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না তাদের অন্যায়কারী নেতাকর্মীর বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে তাদের অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে, ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে যমুনা টেলিভিশনে প্রচারিত 6 মাসে 136টি বিক্ষোভ প্রতিবেদনের কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, সরকার সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করে। আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। এ সময় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিষয়ে বলেন, এই খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে, দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেবে না সরকার। আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে, তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন প্রেস সচিব। বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তা অবরোধ করেছে চাকরিচ্যুত পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা। বুধবার বেলা 12:15টার দিকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেন। তারা জানান, অন্যায়ভাবে প্রায় 2200 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার মাধ্যমে পুলিশ বাহিনীর নিম্নপদস্থ কর্মচারীদের মনে চাকরি হারানোর আতঙ্ক সৃষ্টি করা হয়। এরই ফলস্বরূপ জুলাই-আগস্ট বিপ্লবে পুলিশ বাহিনীর কিছু সদস্য চাকরি বাঁচাতে অনিচ্ছা সত্ত্বেও গণহত্যার মতো অপরাধ করতে বাধ্য হয়। এছাড়াও অবস্থানরতরা অভিযোগ করেন, যারা অন্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে কমেন্ট করেছেন তাদেরকে চাকরিচ্যুত করা হয়। ডিআইজি সুহেল প্রিয়া স্যার আমাদেরকে বলেছিল 80% লোকের আমাদের চাকরি হবে, অদ্যাবধি আমাদের চাকরি না দিয়া 6-7 মাস যাবত আমাদেরকে ঘুরাইতেছে। আমাদের একটাই দাবি, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করুক। একজনে লিখছে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা লেখার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ওনারা কালক্ষেপণ করতেছে, আজকে কালকে পরশু। আমরা তো সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং আর্থিকভাবে অনেকেই চাকরি করতো, এই চাকরির কারণে চাকরিটাও ছেড়ে দিছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে 3534 জনের নিয়োগ স্থগিতে হাইকোর্টের আদেশ 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে তাদের নিয়োগে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত
আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে ৩,৫৩৪ জনের নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। নিয়োগ বঞ্চিত 18 জন পরীক্ষার্থীর এই রিট দায়ের করেন। টোটাল নিয়োগ না, শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত টোটাল প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ। 3 মাসের যে স্টেটা দিয়েছিলেন সেই স্টেটাকে স্টে করে দিয়েছেন 4 উইকসের জন্য এবং 3 উইকসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে বলেছেন। আর আগামী 6 সপ্তাহের মধ্যে রুলটা নিষ্পত্তি করার জন্য কনসার্ন বেঞ্চকে মহামান্য অ্যাপিলেট ডিভিশন থেকে প্রেরণ করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সংস্থাটি এই বিষয়ে আপনার স্পষ্ট বক্তব্য চাই। আরেকটা প্রশ্ন, সিপিডি আজকে সকালে বলেছে যে ব্যবসা বাণিজ্যে গত 6 মাসেও এই সরকারের সুস্থি আনার মতো কোনো পদক্ষেপ নেয়নি, এই বিষয়ে সরকারের অবস্থানটা। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা কি ছিল? হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনটা, সেখানে আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিষয়টা এসছে, এটার আপনারা জানেন এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে, অনেকে অনেক অপিনিয়ন দিচ্ছে। আমরা সমস্ত অপিনিয়নকে সম্মান জানাই, প্রত্যেকটা অপিনিয়নকে সম্মান জানাই। আপনারা আরও এটা নিয়ে কথা বলেন। এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো ল করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে, এমন কোনো ল করবে না। বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটাই স্ক্র্যাপ করা হয়েছে, সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা ল করতে, কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। আপনি জানেন অনলাইনকে ইউজ করে যারা ভালনারেবল, যারা জনগোষ্ঠী, মেয়েদেরকে, শিশুদেরকে টার্গেট করা হয়, বুলিং করা হয়। তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকুয়ামটা, মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয়। কিন্তু